আমার নাম রোহান। ঘটনাটি তখনকার যখন আমার বাবা মা পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় আমার অপরূপা সুন্দরী বিবাহিতা খালাতো বোন শিরিন আপু প্রায় 1 মাসের জন্য আমাদের নিবাসে এসে উঠেছিল। বাবা মায়ের হজে যাওয়ার প্রস্তুতির দিনগুলিতে বাড়িতে আমি একাই থাকব এই ভেবে আমার ছোট খালা মানে শিরিন আপুর মা তাকে ও তার স্বামীকে আমাদের বাড়ি পাঠিয়েছিলেন। আমার খালাও তাদের সাথে এসেছিলেন। সেই সময় আমার ভগ্নিপতি কামাল ভাই বলেছিলেন যে শিরিন আপুর চিকিৎসার জন্য তিনি এখানকার সবচেয়ে বড় একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। এই অজুহাতে শিরিন আপু আমাদের বাড়িতে থেকে তার চিকিৎসা চালাবে এবং আমার দেখভালও করবে। আমি যেহেতু আমার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান, তাই আমার কোনো বোন বা দিদি থাকলে হয়তো অন্য কাউকে ডাকার প্রয়োজন হতো না। যদিও আমি রান্নাবান্না বা ঘরের কাজ একেবারে পারতাম না তা নয়, মোটামুটি সবই করতে পারতাম। কিন্তু বাবা মায়ের চিন্তা করেছিল আমার খালা আর খালাতো বোন থাকলে আমার একাকিত্ব দূর হবে এবং আমাকে খুব বেশি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে না। সেই সময় আমি কলেজে 3য় বর্ষের ছাত্র ছিলাম। আমি বেশ তরুণ এবং সুঠাম দেহের অধিকারী ছিলাম। আমার শারীরিক গঠন দেখে কেউ বলতেই পারত না যে আমার বয়স এত কম। ছোটবেলা থেকেই আমার শরীরের বৃদ্ধি অন্যদের চেয়ে বেশি ছিল এবং আমি দেখতেও বেশ আকর্ষণীয় ছিলাম। এদিকে আমার বাবা মায়ের হজে যাওয়ার আগের দিন আমার ছোট খালা, তার কন্যা শিরিন এবং জামাই কামাল ভাই 3জনই আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। আমার খালার সঙ্গে বছরে অন্তত একবার দেখা হতো, কারণ তিনি বছরে একবার আমাদের বাড়িতে 2-4 দিনের জন্য আসতেন। কিন্তু আমার খালাতো বোন শিরিনের সঙ্গে প্রায় 4 বছর পর দেখা হলো। বিয়ের পর শিরিন আপু সেই প্রথম তার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। তার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিলাম। বিয়ের আগে সে প্রায়ই আমাদের বাড়িতে আসতো এবং থাকত, কিন্তু বিয়ের 4 বছর পর তাকে আমি সেদিনই প্রথম দেখলাম। বিয়ের পর সাংসারিক কারণে তার আর আমাদের বাড়ি আসার সুযোগ হয়নি। শিরিন আপু আমার চেয়ে বয়সে প্রায় 7 বছরের বড় ছিল। আমার ছোট খালার পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই গভীর ছিল, তাই বাবা মায়ের হজে যাওয়ার কথা শুনে তিনি আমার কাছে থাকতে সম্মত হয়েছিলেন। বাবা মায়ের যাত্রার আগের রাতে আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, ছোট খালার সাথে শিরিন আপু আর কামাল ভাইও কি পুরো 1 মাস আমাদের এখানেই থাকবে? মা তখন হেসে উত্তর দিলেন, না রে, তোর কামাল ভাই শিরিনকে এখানে রেখে আবার নিজের বাড়ি ফিরে যাবে। তোর আপু আর খালা আমাদের সাথে থাকবে। আমি তখন মাকে আবার প্রশ্ন করলাম, শিরিন আপু নিজের সংসার ফেলে 1 মাস এখানে থাকলে কামাল ভাই বা তার শ্বশুরবাড়ির লোকজনের কোনো আপত্তি হবে না? মা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে শিরিন আপু নাকি দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য এখানে এসেছে এবং এই চিকিৎসায় প্রায় 1 মাস সময় লেগে যাবে। এরপর আমি আর এ বিষয়ে কোনো কথা বাড়াইনি। পরের দিন সকালে আমার বাবা মা তাদের পবিত্র যাত্রার উদ্দেশ্যে রওনা হলেন। তাদের চলে যাওয়ার পর আমার খালা, শিরিন আপু এবং কামাল ভাইয়ের সঙ্গে আমার সময়টা বেশ ভালোই কাটছিল। কামাল ভাই আমাদের বাড়িতে 2 দিন থাকার পর নিজের বাড়ির পথে রওনা দেন। তিনি চলে যাওয়ার পর সেদিন রাতে আমি, আমার খালা এবং শিরিন আপু যখন একসাথে রাতের খাবার খাচ্ছিলাম, তখন আমি ঠাট্টা করে শিরিন আপুকে বলেছিলাম, আপু, তুমি যতটাই সুন্দরী, তোমার বর কিন্তু ঠিক ততটাই দেখতে অসুন্দর। আমার কথা শুনে শিরিন আপু হঠাৎ করেই খাওয়া ছেড়ে দিয়ে টেবিল থেকে উঠে নিজের ঘরের দিকে চলে যায়। আমি তখন লজ্জিত হয়ে খালার মুখের দিকে তাকিয়েছিলাম এবং বুঝতে পারছিলাম যে আমার ঠাট্টাটা হয়তো সীমা ছাড়িয়ে গেছে। খালা তখন আমাকে বললেন যে শুধুমাত্র ধনসম্পদ দেখেই নাকি শিরিনের বিয়ে কামাল ভাইয়ের সাথে দেওয়া হয়েছিল, কিন্তু শিরিন আপু তাকে কখনোই পছন্দ করত না, কারণ সে দেখতে কালো এবং কুৎসিত ছিল। তখন আমি বুঝতে পারলাম যে আমি অনর্থক ঠাট্টা করে আমার বোনকে কষ্ট দিয়েছি। তাই রাতের খাবার শেষ করে আমি তার ঘরে গিয়েছিলাম ক্ষমা চাইতে। আমি যখন তার ঘরে প্রবেশ করি তখন দেখি ঘরের আলো নেভানো এবং সে মন খারাপ করে বিছানার এক কোণে চুপচাপ বসে আছে। আমি ঘরে ঢুকে আলো জ্বালিয়ে তার পাশে বসলাম এবং তার কাছে ক্ষমা চাইলাম। তখন সে আর নিজের আবেগ ধরে রাখতে না পেরে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে তার মনের কথাগুলো বলতে শুরু করল। আমি তাকে নিজের বোনের মতোই স্নেহ দিয়ে তার মাথায় হাত বুলিয়ে বললাম, আপু, তুমি এই সামান্য বিষয় নিয়ে একদম মন খারাপ করো না। মানুষের বাহ্যিক সৌন্দর্যই সবকিছু নয়, মনের সৌন্দর্য তার চেয়ে অনেক বেশি দামি এবং কার্যকরী।
পরের দিন সকালে হঠাৎ আমার খালুর ফোন এলো। আমার খালা তার সাথে ফোনে কথা বলার পরেই কান্নায় ভেঙে পড়লেন এবং তড়িঘড়ি করে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলেন। আমি খালাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে আমার খালু নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর শুনে আমার খালা সেদিনই বাধ্য হয়ে নিজের বাড়ির জন্য রওনা দিলেন। না হলে আমাদের পরিকল্পনা ছিল যে যতদিন না বাবা মায়ে ফিরে আসে ততদিন খালা আমার সঙ্গেই থাকবেন। কিন্তু পরিস্থিতির কারণে খালাকে সেদিনই চলে যেতে হলো, আর শিরিন আপু তার চিকিৎসার জন্য আমাদের বাড়িতেই থেকে গেল। খালার চলে যাবার পর বাড়িতে আমি আর শিরিন আপু একাই ছিলাম। এদিকে বাবা মায়ের সঙ্গে ফোনে আমার প্রতিদিন নিয়ম করে একবার কথা হতো, কিন্তু যেদিন থেকে খালা চলে গেল সেদিন থেকে শিরিন আপুর আচরণ স্ট্রেঞ্জলি পাল্টে যেতে শুরু করল। সে প্রতিদিন নতুন নতুন পোশাক পরে আমাকে জিজ্ঞাসা করত তাকে কেমন লাগছে, এমনকি সে সুযোগ পেলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরত। আমি তাকে বড়গণ মনে করে কিছুই বলতে পারতাম না। আমি কলেজ থেকে ফিরলে সে আমার পছন্দের সব খাবার তৈরি করে রাখত এবং খুব যত্ন করে আমাকে খাওয়াতো। আমি তখনও তার আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারছিলাম না। তারপর এক রাতে যখন বাইরে প্রবল বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল, আমি নিজের ঘরের আলো নিভিয়ে বিছানায় শুয়ে হেডফোনে গান শুনছিলাম। কিছুক্ষণ পর আমার মনে হলো কেউ যেন আমার শরীরে হাত বুলিয়ে দিচ্ছে এবং আমাকে জড়িয়ে ধরেছে। আমি দ্রুত কান থেকে হেডফোন খুলে মোবাইলের আলো জ্বালিয়ে দেখি শিরিন আপু আমার পাশে শুয়ে অঝরে কাঁদছে। আমি তখন তাড়াতাড়ি ঘরের আলো জ্বালিয়ে তার চোখের জল মুছে দিয়ে জিজ্ঞেস করলাম, আপু, তুমি এভাবে কাঁদছো কেন? সে তখন আমার পাশে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, রোহান, আমি একই ঘরে ঘুমাতে পারছি না, আমার খুব ভয় করছে। সে বলল, হয় তুমি আমার সাথে ওই ঘরে ঘুমাও, না হলে আমাকে তোমার ঘরে থাকতে দাও, কারণ আমার ভীষণ ভয় লাগছে। তার কথা শুনে আমি সেদিন তাকে আমার বিছানায় ঘুমাতে দিয়েছিলাম এবং নিজে সোফায় গিয়ে শুয়েছিলাম। প্রথমে আমি বিষয়গুলোকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম যে আমার প্রতি শিরিন আপুর দৃষ্টি সংকুচিত হয়ে আসছিল। সে দিন দিন আমার সাথে এমন আচরণ করতে শুরু করেছিল যেন আমি তার নতুন বর। এমনকি সে আমার সামনে এমন সব সংক্ষিপ্ত পোশাক পরা শুরু করেছিল যে আমার নিজেরই লজ্জা লাগত। সে আমার সামনে এসে জিজ্ঞেস করত তাকে ওই ছোট পোশাকে কেমন লাগছে। একদিন আমি আর থাকতে না পেরে তাকে বলেই ফেললাম, আমার সামনে এই ধরনের অশালীন পোশাক পরার কি প্রয়োজন? শিরিন আপু তখন অজুহাত দিয়ে বলল যে গরম খুব বেশি পড়েছে, তাই সে আরামের জন্য এমন পোশাক পরেছে। এদিকে প্রতিদিন রাত হলেই সে কোনো না কোনো বাহানায় আমার বিছানায় ঘুমাতে চলে আসত। যেদিন সে আমার বিছানায় ঘুমাতো সেদিন রাতে আমার আর ঘুম আসত না, সারা রাত এপাশ ওপাশ করেই কেটে যেত। এতদিনে আমি এটা স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে শিরিন আপু আমার কাছাকাছি আসার চেষ্টা করছে, কিন্তু তার এই আচরণের পেছনের কারণটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তার এই নোংরা উদ্দেশ্য বুঝতে পেরে আমি নিজেকে তার থেকে দূরে সরিয়ে রাখতে শুরু করেছিলাম। কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে 7-8 দিন পেরিয়ে গেলেও সে চিকিৎসার জন্য একদিনও ডাক্তারের কাছে যায়নি। সেদিন আমি তাকে জিজ্ঞেস করেই ফেললাম যে সে কেন এখনও ডাক্তারের কাছে যায়নি। সে তখন আমার ঘাড়ে হাত রেখে আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, আমার ডাক্তারের প্রয়োজন নেই, আমার ভালোবাসা প্রয়োজন। এরপর শিরিন আপু আমাকে তার সৌন্দর্যের জালে ফাঁসানোর অনেক চেষ্টা করেছিল। আমি সবকিছু বুঝতে পেরে নিজেকে তার থেকে গুটিয়ে রেখেছিলাম, কিন্তু সেদিন সে সব সীমা অতিক্রম করে ফেলল। যখন সে দেখল যে তার কোনো কৌশলই কাজে আসছে না, তখন একদিন দুপুরে আমি যখন নিজের ঘরে ছিলাম, সে বাথরুম থেকে চিৎকার করে বলতে লাগল, রোহান, আমাকে বাঁচাও, এখানে শর্ট সার্কিট হয়েছে। তার চিৎকারে আমি ভয় পেয়ে দ্রুত তার ঘরের দিকে ছুটে যাই, কিন্তু ভেতরে উঁকি দিতেই আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে বাথরুমের ভেতরে এমন এক অবস্থায় ছিল যা আমার দেখা উচিত হয়নি। আমি লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে বললাম, এসব কি করছো তুমি? কেন আমার সাথে এমন করছো? এই অবস্থায় আমার সামনে আসতে তোমার একটুও লজ্জা করল না? আর এখানে তো কোনো শর্ট সার্কিট হয়নি, তাহলে কেন মিথ্যে বললে? তার মানে তুমি এটাই চেয়েছিলে, তাই না? যাতে আমি তোমাকে এই অবস্থায় দেখি এবং তোমার মনের ইচ্ছা পূরণ করি। যেদিন থেকে খালা বাড়ি থেকে গেছে সেদিন থেকেই তুমি আমার সাথে নোংরামি শুরু করেছ। তুমি আসলে আমার থেকে কি চাও? তখন শিরিন আপু সেই অবস্থাতেই আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি শুধু একবার তোমার কাছে ভালোবাসা যাই, দয়া করে আমার মনের ইচ্ছাটা পূরণ করো। আমি তখন তাকে হুমকি দিয়ে বললাম, আমাকে এক্ষুনি ছাড়ো এবং নিজের শরীরে কাপড় দাও, না হলে আমি সব কথা বাবা মাকে ফোন করে বলে দেব।
আমি এতদিন চুপ ছিলাম, তার মানে এই নয় যে তোমার এই অসভ্যতা আমি দেখিও না দেখার ভান করব। তুমি আজ সব সীমা পার করে দিয়েছ। তুমি কেন এমন করছো? তুমি তো একজন বিবাহিত নারী, তুমি তো তোমার স্বামীর কাছে ভালোবাসা পাও, তাহলে কেন আমার কাছে ভালোবাসার আশায় এই ধরনের নোংরামি করছো? আমি তো তোমাকে নিজের বোনের চোখে দেখি। আমার কথা শুনে সে লজ্জায় নিজের পোশাক পরে আমার সামনে এসে ফুপিয়ে কাঁদতে শুরু করল। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আপু, তুমি কেন এমন করছো? আজ তোমাকে সব সত্যি বলতেই হবে। আর কামাল ভাই তো বলে গিয়েছিল তুমি এখানে ডাক্তার দেখাবে, কিন্তু তুমি তো একদিনও ডাক্তারের কাছে যাওনি। আসল সত্যিটা কি আমাকে খুলে বলো। তখন সে আমাকে জানালো যে সে কামাল ভাইয়ের কুৎসিত চেহারা দেখে তাকে বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু আমার মেশো আর মাসি শুধুমাত্র টাকা পয়সার সম্পত্তির লোভে জোর করে তার বিয়ে দিয়েছিল। বিয়ের পর বাধ্য হয়ে শিরিন আপু তাকেই নিজের স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিল। আমার খালাতো বোন ভীষণ সুন্দরী ছিল, আর আমার ভগ্নিপতি ঠিক ততটাই কুৎসিত ছিল দেখতে। বিয়ের পর সে কোনোদিনও তার স্বামীর কাছ থেকে মন থেকে ভালোবাসা পায়নি, সে শুধুমাত্র একটি কর্তব্য পালন করে যাচ্ছিল। শুধু তাই নয়, শিরিন আপু আমাকে এমন একটি কথা বলল যা শুনে আমার চোখ কপালে ওঠার জোগাড়। সে জানালো যে প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে যে একটি ভালোবাসার সম্পর্ক থাকে, সেই আদর ও ভালোবাসা থেকে তার স্বামী তাকে বঞ্চিত রেখেছিল। কামাল ভাইয়ের মধ্যে তার স্ত্রীকে সেই ঘনিষ্ঠ ভালোবাসা দেওয়ার ক্ষমতা ছিল না, এবং সে আজ পর্যন্ত কোনো দিনও আমার বোনকে সেই সুখ দিতে পারেনি। এই কথাগুলো শিরিন আপু লজ্জায় কাউকে বলতে পারেনি, অথচ তার শ্বশুর শাশুড়ি উল্টে আমার বোনকেই বন্ধা বলে দোষারোপ করত। এই কারণে সে আমাদের বাড়িতে এসে কোনো ডাক্তার দেখাতে চায়নি, কারণ সে জানত ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই, যেহেতু আসল সমস্যাটা ছিল কামাল ভাইয়ের। কামাল ভাই সবকিছু জেনেও আমার বোনকে সবার চোখে খারাপ বানিয়ে রেখেছিল, আর এই কারণে শিরিন আপু আমাদের বাড়িতে এসে আমার সুঠাম শরীর দেখে আমার কাছে তার মনের ইচ্ছা পূরণ করতে চেয়েছিল। সেদিন তার সব কথা শোনার পর আমি তাকে কথা দিলাম যে আমি তার জীবনের সবকিছু ঠিক করে দেব, এবং সে একদিন তার স্বামীর কাছ থেকে ভরপুর ভালোবাসা ও আদর পাবে। এর কিছুদিন পর আমার বাবা মা যখন হজ থেকে ফিরে এলেন, সেদিন আমার খালা, খালু এবং কামাল ভাইও আমাদের বাড়িতে এসেছিলেন। আমি সেদিন সবার সামনে আমার খালাতো বোন এবং ভগ্নিপতির ব্যাপারে সব সত্যি কথা খুলে বললাম। আমার খালা তখন সাফ জানিয়ে দিলেন, কামাল ভাই যদি নিজের চিকিৎসা না করায় তাহলে শিরিনকে আর তার বাড়িতে পাঠানো হবে না। সবার কথা শুনে কামাল ভাই অবশেষে ডাক্তার দেখাতে রাজি হল। এই ঘটনার পর আজ প্রায় 1 বছর কেটে গেছে। আজ আমার খালাতো বোন তার স্বামীর ভালোবাসা পেয়ে মা হতে চলেছে। সবসময় সব দোষ যে শুধু নারীদের থাকে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল।